হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা রেডক্স রিয়াকশন শুরু করেছিলাম। অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কী করে বের করতে হয় তার নিয়মগুলো বলেছিলাম এবং ফাইনালি অনেকগুলো এক্সাম্পল যেগুলো অ্যাজ আ হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকের ভিডিও শুরুতেই সেই হোমওয়ার্কগুলোর আনসারগুলো আমি করার চেষ্টা করব, তোমরা নিজেদের আনসারের সাথে মিলিয়ে নেবে। তো প্রথমটা দেখো, ছিল আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেখানে সমস্ত কম্পাউন্ডগুলোর মধ্যে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করতে হতো। এখন নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করতে গেলে আমরা জানি অক্সিজেন -2, তাহলে টোটালে যদি 0 হতে হয় তাহলে নাইট্রোজেনকে অবশ্যই +2 হতে হবে, অর্থাৎ এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হয়ে গেল +2। এবার এই অক্সিজেন -2 কী করে পেলাম? আমরা ওই একটা টেবিল বানিয়েছিলাম, সেই টেবিলে বিভিন্ন এলিমেন্টগুলোকে প্রায়োরিটি অর্ডারে সাজিয়েছিলাম। এবার সেই টেবিলের মধ্যেকার কোনো এলিমেন্ট এই আমাদের গিভেন কম্পাউন্ডে প্রেজেন্ট আছে কিনা সেইটা আগে দেখে নেব, তাদের আগে অ্যাসাইন করব, তারপরে যেগুলো আননোন সেইগুলোর আমরা অক্সিডেশন নাম্বার বের করব। ঠিক আছে, এখানে দুটো অক্সিজেনের যদি প্রত্যেকটার -2 করে হয় তাহলে দুটোর -4, তাহলে একটা নাইট্রোজেনের +4। একটা জিনিস মাথায় রাখবে, যখনই আমি মাথায় -2 লিখছি বা মাথায় যে সংখ্যাটা লিখছি না কেন, সেইটা সেই মৌলের একটা পরমাণুর জারণ সংখ্যাকে বোঝায়, একটা সিঙ্গেল অ্যাটম। ঠিক আছে, দুটো অক্সিজেনের -2 করে -4, সে কারণে মাথায় -4 লিখতে হবে তা কিন্তু নয়, একটা পরমাণুর যেহেতু -2, তো ওটাকেই আমরা লিখবো। অক্সিডেশন নাম্বার কোথাও লেখা আছে যদি থাকে কোশ্চেনের মধ্যে, তাহলে জানবে যে ওটা একটা পরমাণুর জন্যই দেওয়া আছে। অথবা তোমরা এরকমভাবে না করে এমনি লিখেও করতে পারো যদি প্রথমে অসুবিধা হয়। ধরে যাক নাইট্রোজেনের আমরা বের করবো, তো ও জানি না, x ধরে নিচ্ছি, তাহলে দুটো আছে, তাহলে 2x প্লাস অক্সিজেনের কত আছে -2, একটা অক্সিজেন। ঠিক আছে, তাহলে x = কত হয়ে গেল? +1 হয়ে গেল। হ্যাঁ, x = 1। তারপরটা দেখো, এখানে হাইড্রোজেন আছে, এক একটা হাইড্রোজেনের যদি +1 করে হয় আর যদি x হয় তাহলে x প্লাস কত হবে? +3 = 0। তাহলে x = কত? -3। ঠিক আছে, নাইট্রোজেনের মাথায় -3 রেখে দিলাম। তারপরটা দেখো, আবারও নাইট্রোজেন যদি x হয় তাহলে 2x + 4 = 0, তাহলে x = কত? -2। ঠিক আছে, তাহলে -2 এর মাথায় লিখে দিলাম। একটা হাইড্রোজেনের +1, তাহলে তিনটে নাইট্রোজেনের -1, তাহলে এক একটা নাইট্রোজেনের -1/3। আমরা আগেই জেনেছিলাম যে আগের দিন বলেছিলাম বা বলিনি সম্ভবত, যে যখন আমরা জারণ সংখ্যা বের করি তখন সেটা এরকম ফ্র্যাকশনও হতে পারে, ভ্যালু পজিটিভ নেগেটিভ 0 সবই হতে পারে। N2O3, তো দেখো 2x + 3 × -2 মানে -6, -6 ওদিকে আসলে +6, তাহলে নাইট্রোজেন +3। ঠিক আছে, এই দুটো কম্পাউন্ডের মধ্যে আমরা এখানেই বলে নিচ্ছি এদের কি স্পেশালিটি, কারণ এরপরে আমরা স্পেশাল কম্পাউন্ড পড়বো অনেকগুলোই। ঠিক আছে, তাও এখানেই বলে নিচ্ছি। এটা অ্যাপারেন্টলি দেখলে কি মনে হবে যে দুখানা নাইট্রোজেন আছে, তাহলে দুটো নাইট্রোজেনের জন্য যদি 2x হয় +4 আর তিনটে অক্সিজেনের জন্য -6, তাই তো? তাহলে +4 আর -6 মানে -2, ওদিকে চলে গেলে +2, তাহলে x = +1। তাহলে এখানে নাইট্রোজেনগুলোর প্রত্যেকটা নাইট্রোজেনের জারণ সংখ্যা +1, এটা মনে হতে পারে, কিন্তু এটা মানে সঠিক নয় আর কি। ঠিক আছে, তারপরটাও একই রকমভাবে, এটা ধরো দুটো নাইট্রোজেন 2x + 4, এটা -4, দুটো অক্সিজেনের -2 করে দুটো -4 = 0, তাহলে 2x = যদি 0 হয় তাহলে x = 0। এবার এই দুটো, ইনফ্যাক্ট এটাও আমাদের একটা স্পেশাল এক্সাম্পল। তো যে কটা এক্সাম্পলকে আমি এখন এরকম বক্স করছি সেইগুলো কেন স্পেশাল পরেই বলি, সেটা তাহলেই ভালো হবে। দেখো N2O4, 2x - 4 × -2 মানে এখানে +8 হয়ে গেল, ওদিকে চলে গেলে -8, তাহলে 2x = -8, তাহলে -4 করে হয়ে গেল। ঠিক আছে, না ভুল করলাম, এখানটা মাইনাস কেন দিলাম, যাই হোক, +4 করে হয়ে গেল অক্সিজেন, সরি নাইট্রোজেন। N2O5 দেখো -10, তাহলে দুটোর +10, তাহলে এক একটার +5। এই যে N2 দেখো একটা +1, এটা -2 করে দুটো -4, তাহলে +1 আর -4 মানে -3, সুতরাং নাইট্রোজেনের +3। ঠিক আছে, প্রত্যেকটা এক্সাম্পলেই = সাইন দিয়ে ডান দিকে আমরা 0 লিখবো, কারণ এগুলো এক একটা এগুলো কম্পাউন্ড, কোনো আয়ন না, মাথায় কোনো চার্জ নেই, তাই জন্য। ঠিক আছে, -6 + 1 -5, তাহলে নাইট্রোজেন +5। 4
-2 করে -8 +1 -7, তাহলে নাইট্রোজেন +7। তো এই +7ওয়ালা কম্পাউন্ডটাতে বক্স করলাম। কেন করলাম দেখো, আমরা আগের দিন একটা জিনিস জেনেছিলাম যে অক্সিডেশন নাম্বারের রেঞ্জটা কত হতে পারে। গ্রুপ যে গ্রুপে ও আছে, অর্থাৎ গ্রুপে না অ্যাকচুয়ালি, মানে ওর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা যত আছে, তো নাইট্রোজেন গ্রুপ 15 এলিমেন্ট, তাহলে NH2NP3 মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 5টা, এখানে লিখি 5টা, এটা থেকে রেঞ্জ করবে কত n-8, মানে 5 - 8 মানে -3। তাহলে +5 হচ্ছে ওর ম্যাক্সিমাম আর -3 হচ্ছে ওর মিনিমাম অক্সিডেশন নাম্বার। কার? নাইট্রোজেনের, বা নাইট্রোজেনের সঙ্গে গ্রুপে যারা যারা আছে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এটসেট্রা। অর্থাৎ ম্যাক্সিমাম জারণ সংখ্যা +5, কিন্তু আমরা এখানে দেখছি +7 আসছে। যখনই এই রেঞ্জের বাইরে চলে আসবে কোনো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে গিয়ে, তখন আমাদের এটা বুঝে নিতে হবে যে তাহলে ওই ক্যালকুলেশনে ভুল আছে, আমাদের তারপরে ওর স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নিতে হবে। ঠিক আছে, স্ট্রাকচারাল ফর্মুলা লিখে সেইখান থেকে আমরা ক্যালকুলেট করলে দেখতে পারবো যে হ্যাঁ ওটা ওই রেঞ্জের বাইরে যাচ্ছে না। কিন্তু রেঞ্জের বাইরে চলে যাচ্ছে এটা বলছে কে? যখন আমরা শুধুমাত্রই ওই ফর্মুলা এক্স বসিয়ে ক্যালকুলেট করছি তখন। তাহলে ওইটা আমাদের একটা স্পেশাল কেস। এইটা কেন স্পেশাল কেস? কারণ এখানে জারণ সংখ্যা আমি কি বললাম যে ভগ্নাংশে এসছে, এখানে ভগ্নাংশে আসতে পারে, 0 আসতে পারে, এগুলো আসতে পারে। কিন্তু যেই আমরা এদের স্ট্রাকচারটা দেখব, তখন দেখব যে আসলেই এই ভ্যালুটা যখন ফ্র্যাকশান এসছে, তখন সেই ভ্যালুটা অবভিয়াসলি কোনো একটা, মানে এখানে যেহেতু 3টে নাইট্রোজেন আছে, তো 3টে নাইট্রোজেনের অ্যাকচুয়ালি অক্সিডেশন নাম্বারগুলো আলাদা আলাদা, অক্সিজেন স্টেট আলাদা। তো 3টের অ্যাভারেজ করলে হয়তো এটা হচ্ছে। ঠিক আছে, যখনই ফ্র্যাকশনাল ভ্যালু আসবে তার মানে সেটা অ্যাভারেজ ভ্যালু। প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কিন্তু অক্সিডেশন নাম্বার আসলেই ওইটা নয়, আলাদা আলাদা আলাদা। এবং সেইগুলো অবশ্যই পূর্ণ সংখ্যার হবে। কেন পূর্ণ সংখ্যার কেন হবে? কারণ আগের দিন বলেছিলাম যে একটা কোভ্যালেন্ট বন্ড যদি হয় এ আর বি এর মধ্যে, তাহলে বি যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে এই এক একটা বন্ডের জন্য এর অক্সিডেশন নাম্বার ধরবো -1 আর এর ধরবো +1। ঠিক আছে, কোঅর্ডিনেট বন্ড হলে ক্ষেত্র বিশেষে +2 -2। কোন ক্ষেত্র সেটা বলেছিলাম আগের দিন, আজকে আরেকবার বলে দিচ্ছি এক্সাম্পল এলে। তাও প্রত্যেকটা বন্ডের জন্য +1 -1 করে যদি হয়, এখন তাহলে ভগ্নাংশ কী করে হবে? বন্ডের সংখ্যা তো আর ভগ্নাংশ হতে পারে না। সুতরাং যখনই আমরা স্ট্রাকচার দেখব, তখন দেখব যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা নাইট্রোজেন 3টে অ্যাটম আছে, এখানে 3টে অ্যাটমের ইন্ডিভিজুয়াল অক্সিডেশন নাম্বারগুলো কিন্তু পূর্ণ সংখ্যায়। এবার যখন যোগ করে 3 দিয়ে ভাগ করছি, মানে অ্যাভারেজ বের করছি, তখন সেটা চলে আসলো ফ্র্যাকশানে। এই ফ্র্যাকশনাল ভ্যালু আমাদের কাজে লাগবে কখন? আমরা ইকুয়েশন ব্যালেন্স করব যখন, তখন, বা তারপরে যখন আমরা এন ফ্যাক্টর সংক্রান্ত আলোচনা করব সেই সময়। ইভেন এইখানেও ধরো দিল যে এই কম্পাউন্ডটার বা 4টে কম্পাউন্ড দিল, এদের মধ্যে কোন কম্পাউন্ডটার ক্ষেত্রে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশানে আসবে, এরকম যদি কোয়েশ্চেন থাকলো তখন এরকম। আর যদি একদম ডিটেল স্ট্রাকচার দিয়ে কোয়েশ্চেন আসে, তখন আমরা কিন্তু স্ট্রাকচার এঁকে দেখবো যে কোন নাইট্রোজেনটার কত করে ভ্যালু হচ্ছে। তখন দেখবো যে 3টের যোগ করলে অ্যাভারেজটা কিন্তু এটা আসছে, কিন্তু 3টের ইন্ডিভিজুয়াল ভ্যালু কিন্তু পূর্ণ সংখ্যায় আসছে। আমরা আজকে যে কটা এক্সাম্পল এখানে করছি, প্রত্যেকটাতে এইরকম যেগুলো স্পেশাল কেস হচ্ছে, সেগুলোকে এখন আমি বক্স করে দিচ্ছি। এইগুলো নিয়ে এক্সাম্পলগুলো শেষ হলে আমি আবার এইগুলো নিয়ে আলোচনা করব। এরপর ছিল ফসফরাসের কিছু যৌগ। ফসফরাসের অক্সিডেশন নাম্বার বের করতে হবে। দেখো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি অক্সিডেশন নাম্বার আমাদের বের করতে হয় সেই সমস্ত অ্যাটমগুলোরই যারা হচ্ছে, প্রথম কথা আগের দিন আমি যে টেবিলটা বানিয়েছিলাম সেই টেবিলে থাকে না যারা, 1। 2 নম্বর হচ্ছে যাদের অক্সিডেশন নাম্বারটা হচ্ছে বা যাদের যোজ্যতা হচ্ছে ভেরিয়েবল ভ্যালেন্সি যারা দেখায়, অনেক রকমের অক্সিডেশন নাম্বার যারা দেখায়, তারা বিভিন্ন যৌগে বিভিন্ন রকম অক্সিডেশন নাম্বার দেখায়, তাই তাদেরটা ফিক্সড থাকে না, তাই তাদেরটা যৌগ ভেদে পাল্টায় এবং সেইটাই অ্যাকচুয়ালি আমাদের বের করতে হয়। তাহলে 6টা অক্সিজেনের -12 -2 করে, তাহলে 4 জনের +12, তাহলে এক একজনের +3। আমরা এইভাবে মুখে মুখে ক্যালকুলেট করার চেষ্টা করবো, এত করে বিষয়টা খুব তাড়াতাড়ি আমরা করতে পারি। ঠিক আছে, 10টা অক্সিজেনের -20, তাহলে 4টের +20, তাহলে এক একটার +5, +3, তাহলে ফসফরাস -3, অ্যামোনিয়ার মতো নাইট্রোজেন -3 থাকে সেমনি, +4, তাহলে দুটোর হচ্ছে -2, তাহলে এক একটার হচ্ছে -1 করে। ঠিক আছে, H3PO2 দেখো 3টে হাইড্রোজেন +3 আর 2টো অক্সিজেন -4, +3 আর -4 মানে -1, তাহলে ফসফরাসের হচ্ছে +1। এভাবে অসুবিধা হলে তোমরা এমনি ক্যালকুলেটও করতে পারো
মানে এক্স লিখে ধরো তিনটের জন্য 3 প্লাস এক্স আর -2 করে 3টে -6 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো 3 আর -6 মানে -3, তাহলে ওদিকে চলে গেলে +3, -8 আর +3 -5, তাহলে +5। দেখো এখন রেঞ্জের মধ্যেই আছে, কিন্তু নাইট্রোজেন ফসফরাস একই গ্রুপে, ওদের অক্সিডেশন নাম্বার রেঞ্জ কত +5 থেকে -3, তাহলে এখনও +5 বা -3-র বাইরে কেউ যায়নি, সুতরাং ঠিক আছে এখনও পর্যন্ত। -6 + 1, ঠিক আছে, -6 আর +1 মানে -5, আবারও এটা +5 হয়ে গেল। আচ্ছা এটা আমি এখানেই করে দিচ্ছি, এটা একটা আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে। এখানে কপার ফসফাইড মানে হচ্ছে Cu2+, ঠিক আছে, আর P3-। এবার এখানে 3টে আছে, এখানে 2টো আছে, মানে এখানে 2 বসবে, ঠিক আছে, সরি 3টে আছে তো 3 বসলো, আর এখানে 2টো আছে তো 2 বসলো, উল্টো বলে দিচ্ছিলাম, যাই হোক। এখন যেহেতু এটা আয়নিক কম্পাউন্ড, সুতরাং আলাদা করে আর আয়নিক কম্পাউন্ড এবং মোনো অ্যাটমিক, তাহলে আলাদা করে আর অক্সিজেন নাম্বার আমরা ওইখান থেকেই বুঝতে পারছি যে এটা +2 হয়ে গেল আর এখানে -3 হয়ে গেল, ঠিক আছে। এই যে 3টে চার্জ আছে, এই -3। আচ্ছা এটা দেখো +4 আর এখানে -14, 7 দুগুণে 14, -14 আর +4 মানে -10, তাহলে দুটো ফসফরাস যদি +10 হয়, তাহলে এক একটা ফসফরাসের +5। লাস্ট একটা পড়ে আছে H4P2। আচ্ছা আমি নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা করেছিলাম, দুটো আয়নিক কম্পাউন্ড ছিল, ওগুলোকে আমি বরং এখানেই বলে দিই। আচ্ছা এগুলো করে নিই, তারপরে +4 আর এখানে -12 -2 করে, তাহলে -12 আর +4 মানে কত 8, -8, তাহলে দুটোর হচ্ছে +8, তাহলে এক একটা +4 করে, ঠিক আছে। এরপর ছিল ক্রোমিয়ামের কিছু কম্পাউন্ড। ক্রোমিয়ামের দেখো আমরা এগুলো জানি গ্রুপ 1 এলিমেন্ট, সবার +1 করে ফিক্সড, তাহলে +1 এটা -4 করে, সরি -2 করে 4টে, -8, তাহলে -8 আর +1 -7, তাহলে ক্রোমিয়াম +7। এখানে হিসাব করলে দেখবো যে -14 আর +2, -14 আর +2 মানে -12, দুটোর +12, তাহলে এক একটার, এখানে আমি কী করলাম, এখানটাকে ঠিক করলাম, -8 আর +1, হ্যাঁ -8 +1 মানে -7 মানে +7, তাহলে এইখানটা আমি বক্স করে দিচ্ছি, কারণ এটা +7 হবে না, রেঞ্জের বাইরে চলে গেছে। রেঞ্জের বাইরে কী করে বুঝবো, ওই যে ক্রোমিয়াম তো 24, তাহলে ওর কনফিগারেশন হয় কত 3d5-4s1 না, অর্থাৎ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে 6টা, তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার 6 হতে পারে, 7 হতে পারে না, সুতরাং এখানটা কিছু গন্ডগোল আছে, এই গন্ডগোলগুলো আমরা পরে মেটাচ্ছি। এটা একটা আয়নিক কম্পাউন্ড, এখানে আমরা দেখছি কপার ফসফাইডের মতোই, এখানেও 3খানা, সরি আবার সেই একই ভুল করছি, 2খানা ক্রোমিয়াম 3+ আর 3খানা সালফেট 2- তৈরি হবে, তাহলে 3খানা সালফেট 2- এর টোটাল চার্জ হচ্ছে -6 আর 2খানা ক্রোমিয়ামের টোটাল চার্জ হচ্ছে +6, ম্যাচ করে গেল। এবার ক্রোমিয়ামের মাথায় একটা ক্রোমিয়ামের মাথায় যা চার্জ আছে +3, সেটাই হচ্ছে ওর অক্সিডেশন স্টেট, তাহলে ক্রোমিয়ামের +3, সালফেটের -2, 3 আছে তাহলে -6, তাহলে দুটোর +6, এক একটার +3। এইটা এমন একটা কম্পাউন্ড যেটা এমনি করাই যাবে না। কেন করা যাবে না, আমরা এখানে খালি অক্সিজেনের অক্সিজেন নাম্বার জানি -2 করে, আয়রনটাও ভেরিয়েবল হয়, +3 +2 হতে পারে, তা আয়রনও ভেরিয়েবল, ক্রোমিয়ামও ভেরিয়েবল, সুতরাং এটা একেবারেই এখান থেকে করাই যাবে না। তো এটাও আমরা পরে দেখছি কী করে করতে পারবো আর কি, ঠিক আছে। আর যেটা বলছিলাম আমি একটু আগেই, যে নাইট্রোজেনের যে দুটো আয়নিক কম্পাউন্ডের কেস ছিল সেগুলো এখনই বলে দিচ্ছি, কারণ ওই সংক্রান্ত আর যে স্পেশাল কেস সেইটা আর পরে আসবে না। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট আর নাইট্রাইট ছিল। অ্যামোনিয়াম নাইট্রেট মানে NH4+ আর NO2-, আর এটা হচ্ছে NH4+ আর NO3-। এবার এই দুটো নাইট্রোজেন দুটো আয়নের মধ্যে আলাদা আলাদা করে আছে, এদের অক্সিজেন নাম্বার আলাদা হবে। আমরা বোধহয় অ্যামোনিয়াম নাইট্রেটে 0 বের করেছিলাম, আর এখানে বোধহয় 1 বের করেছিলাম, +1, সেটা হবে না। দেখো তাহলে 4টে হাইড্রোজেনের +4, তাহলে যদি x হয় তাহলে x + 4 = +1, x + 4 = +1,
তাহলে এক্স ইকুয়াল টু -3, ঠিক আছে। আর এখানে নাইট্রাইটে এটা -4, তাহলে x-4 ইকুয়াল টু -1, x-4 ইকুয়াল টু -1, মাথায় চার্জ -1 আছে তাই, তাহলে এই -4টা দিয়ে গেলে +4 হয়ে গেল, তার মানে টোটাল +3 হয়ে গেল। নাইট্রোজেন এখানে +3, এখানেও অ্যামোনিয়ামে নাইট্রোজেন -3, আর এখানে আমরা দেখবো যে x-6 ইকুয়াল টু -1, তাহলে -6টা দিয়ে গিয়ে +6 হয়ে টোটালটা হয়ে গেল +5। তাহলে এই হচ্ছে আমাদের আয়নিক কম্পাউন্ড যখনই দেবে, ক্রোমিয়াম সালফেটটা যেমন আমরা দেখলাম, যখনই আয়নিক কম্পাউন্ড দেবে তখনই ওদেরকে আগে ভেঙে আয়নগুলোকে সেপারেট করো, তারপরে ক্যালকুলেট করো, তাহলে আর ভুল হবে না। এরপরে ছিল ম্যাঙ্গানিজের কিছু কম্পাউন্ড, তাহলে আবারও পটাশিয়াম +1, আর এটা -2 করে চারটে -8, তাহলে +1 আর -8 মানে -7, তাহলে ম্যাঙ্গানিজের হতে হবে +7। এবার ম্যাঙ্গানিজেরও আমাদের একবার দেখে নেওয়া দরকার যে রেঞ্জটা কত। ম্যাঙ্গানিজের ক্রোমিয়াম যেমন আমরা করলাম 3d5 4s1, তেমনি ম্যাঙ্গানিজ হয়ে যায় 3d5 4s2, ঠিক আছে, 7 ইলেকট্রন থাকে আউটার মোস্ট শেলে, তাহলে 3d5 4s2 মানে হচ্ছে 7খানা ইলেকট্রন, সুতরাং ম্যাক্সিমাম রেঞ্জেই আছে, তার থেকে ছাড়িয়ে যায়নি। আচ্ছা, এখানে -8 আর +2, -8 আর +2 মানে -6, তাহলে ম্যাঙ্গানিজ +6। দুটোর -2 করে -4, ম্যাঙ্গানিজ +4। এখানে -6, তিনটের -2 করে তিনটে -6, তাহলে দুটোর +6, একটার +3। এটা অবশ্যই Mn2+ আমরা জানি, বা ক্লোরিনেরও -1, ক্লোরাইডে আমরা জানি, হ্যালাইডগুলোতে হ্যালোজেনের -1 হয় বলেছিলাম, তাহলে এটা ম্যাঙ্গানাস হ্যালাইড, তাহলে এখানে Mn+2 স্টেটে থাকে আর Cl- 2খানা থাকে, ঠিক আছে। H2S এ দুটো হাইড্রোজেন +2, তাহলে সালফার -2, দুটো অক্সিজেন -2 করে -4, সালফার +4, তিনটে অক্সিজেন -6, সালফার +6, দুটো হাইড্রোজেন +2, তিনটে অক্সিজেন -6, তাহলে -6 আর +2 মানে -4, তাহলে সালফার +4। এখানে সালফার +6, দেখো -8 আর +2, -8 +2 মানে -6, তাহলে সালফার +6। H2SO5 -10, দুটো করে -10 +2 মানে -8, সালফার +8। এবার যেই +8 হয়ে গেল এটাকে আমরা বক্স করে দিলাম, কেন? কারণ সালফার অক্সিজেন একই গ্রুপে থাকে, গ্রুপ 16, NH2NP4, NH2NP4, 6টা ইলেকট্রন ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হবে +6, এটা তার থেকে বেশি হয়ে গেছে। এবার এই যে বেশি হয়ে যাচ্ছে, যখনই বেশি হয়ে যাচ্ছে কম মানে বা মিনিমাম রেঞ্জের কম চলে আসছে, মিনিমাম রেঞ্জের কমটা আমরা দেখবো না খুব বেশি, ম্যাক্সিমাম রেঞ্জকে ছাড়িয়ে যাচ্ছে, এরকম এক্সাম্পল থাকবে অনেক। তো সেইখানে তো আমরা কিছু গন্ডগোল আছে, আর যেখানে ফ্র্যাকশনাল ভ্যালু সেখানে কিছু গন্ডগোল আছে। এইসব ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার অ্যানালাইজ করতে হবে, সেটা আমরা পরে করছি আর কি। -14 +2 -12, তাই তো, তাহলে দুটোর +12 আর একটার +6। এখানে -16 +12, সরি -16 +2, -16 +2 -14, তার মানে দুটোর +14, তাহলে এক একটার +7, তাহলে আবারও রেঞ্জের বাইরে চলে গেল। রেঞ্জের বাইরে চলে গেলেই স্ট্রাকচার দেখতে হবে। Na2S2O3, সোডিয়াম হচ্ছে আবারও গ্রুপ 1 এলিমেন্ট, তাহলে +1 করে ফিক্সড, +2 -6 +2 আর -6 মানে -4, তাহলে দুটোর +4, এক একটার +2, এক একটার +2। স্টিল এটাকে আমি বক্স করছি, কারণ আমরা দেখবো যে এখানে যে দুখানা সালফার আছে, দুটো সালফারের প্রত্যেকটার +2 করে হয় না, +2 হচ্ছে আসলে এই দুজনের অ্যাভারেজ, ঠিক আছে, আসলেই দুটোর অক্সিডেশন নাম্বার আলাদা আলাদা হয়। আমরা ওই জন্য এটাকে বক্স করলাম, এটার আমরা স্ট্রাকচারটা পরে দেখছি। Na2S4O6 +2, আবারও দুটো সোডিয়ামের +2, 6টা অক্সিজেনের -12, তাহলে +2 আর -12 -10, তাহলে চারটের যদি +10 হয় সালফারের, তাহলে এক একটা +2.5 করে হবে। আবারও যেহেতু 2.5 এসে গেল বা 5/2 এসে গেল ফ্র্যাকশান, সুতরাং এখানে ওটা অ্যাভারেজ ভ্যালু, তাহলে এরও আমাদেরকে স্ট্রাকচার দেখতে হবে, CO অক্সিজেন -2, কার্বন +2, অক্সিজেন -2 করে দুটো -4, কার্বন +4, এখানে -6 আর +2 -4, কার্বন +4। এটা আমি আগে থেকেই বক্স করে দিচ্ছি। আমরা নর্মালি কী হিসাব করবো, দুটো কার্বনের যদি 2x হয় আর চারটে হাইড্রোজেনের +4 হয় আর দুটো অক্সিজেনের -4 হয়, তাহলে 0, কত হয়ে গেল 0। তাহলে দুটো কার্বনেরই কি অক্সিডেশন নাম্বার 0 হবে? হবে না। H2C2O4 দেখো +2 আর এখানে -8, 4 2 8, -8 আর +2 মানে
প্লাস -6, তাহলে দুটো কার্বনের +6, এক একটা কার্বনের +3, ঠিক আছে, অসুবিধা নেই। C3O2 দেখো -4 দুটো অক্সিজেনের, তাহলে তিনটে কার্বনের +4, তাহলে এক একটা কার্বনের +4/3, তাহলে যেহেতু আবারও ফ্র্যাকশনাল, আবারও এটা স্পেশাল কেস, ফ্র্যাকশনাল মানে অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা, এরপর বোরনের কিছু কম্পাউন্ড ছিল। আচ্ছা, এটা হচ্ছে ডাইবোরেন, তাহলে এটার নাম নিশ্চয়ই তোমরা জানো, ডাইবোরেন। আচ্ছা, ডাইবোরেনে কিন্তু এটা একটা বোরনের হাইড্রাইড, বোরন নিচে কিন্তু অধাতু। এবার আমরা জানছিলাম যে মেটালিক যদি হাইড্রাইড হয়, ধাতব হাইড্রাইড, সেখানে হাইড্রোজেনের -1 হতো আর ধাতুগুলোর +1, যেমন সোডিয়াম হাইড্রাইড। যদি আমি এক্সাম্পল বলি যে সোডিয়াম হাইড্রাইড, এখানে সোডিয়াম +1, হাইড্রোজেন -1 অক্সিডেশন নাম্বার। কিন্তু এখানে বোরন অধাতু হওয়া সত্ত্বেও বোরন কিন্তু এখানে বেশি ইলেকট্রোপজিটিভ, কারণ আমরা জানি যে বোরনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.0 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1 অ্যাকর্ডিং টু পাউলিং স্কেল। তাহলে বোরন যেহেতু 2.0 লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে যেটা লেস ইলেকট্রোনেগেটিভ সে +1 পাবে, আর মোর ইলেকট্রোনেগেটিভ -1 পাবে। সুতরাং এখানে হাইড্রোজেনের 6টা হাইড্রোজেনের -1 করে -6, তাহলে দুটো বোরনের +6, তাহলে এক একটা বোরনের +3। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা, কারণ আমরা এখানে যেহেতু দেখবো যে বোরনটা অধাতু, তাই আমরা হাইড্রোজেনকে +1 করে দিয়ে দেবো আর বোরনকে -3 বলে দেবো, সেইটা করলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এটা -6 তিনজনের, তাহলে এটার +6, তার মানে +3। -14 +2, -14 +2 মানে -12, মানে চারটে বোরনের +12, একটা বোরনের +3, এখানেও +3 হবে, তোমরা হিসাব করে দেখো। এই যে NaBH4, এখানে NaBH4এও কিন্তু সোডিয়াম, ওটা বোরো হাইড্রাইড, মানে এটা একটা আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে। এখানে Na+ হয় আর BH4- হয়, ঠিক আছে। বোরো হাইড্রাইড মানে বুঝতেই পারছো, বোরনের হাইড্রাইড, তাহলে হাইড্রাইডে কিন্তু হাইড্রোজেন আবারও -1 করে। তো এবার যদি আমি পুরোটাই হিসাব করি একসঙ্গে, +1 আর -1 করে চারটে -4, তাহলে +1 আর -4 মানে -3, তাহলে বোরনের +3। কেন +3 এলো? হাইড্রোজেনকে -1 ধরে, রিমেম্বার, এইটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। ক্যালসিয়াম +2 করে দুটো +4, আর এখানে 11 × -2 মানে -22, তাহলে 18 হয়ে গেল, -18, সরি হ্যাঁ -18, তাহলে 6টা বোরনের হচ্ছে +18, তাহলে এক একটা বোরনের +3, ঠিক আছে। এইটা মুছে দিই, তাহলে দেখতে গণ্ডগোল হবে। আচ্ছা, এইবার যে কম্পাউন্ডগুলো ছিল এইগুলো সবই হচ্ছে এখানে যে এলিমেন্টের অক্সিজেন নাম্বার বের করতে হতো তাদের মাথায় স্টার সাইন দেওয়া ছিল, এবার যারা আয়রন, ম্যাঙ্গানিজ, লেড ইত্যাদি। তাহলে চারটে অক্সিজেন যদি -8 হয়, তাহলে তিনটে আয়রনের +8, তাহলে এক একটার +8/3। আবারও দেখো এখানে সব করেই আমাদের আসবে এরকম অ্যাভারেজ। সুতরাং এখানে এদেরকে আবার একটু এদের ভালো করে দেখতে হবে যে কেন অ্যাভারেজটা হলো। অ্যাভারেজ মানে হচ্ছে সবসময় অনেকগুলো যতগুলো আছে, তিনটে আছে এখানে এফি, তিনটে এফির অক্সিজেন নাম্বার যোগ করে 3 দিয়ে ভাগ করেছি। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকজনের +8/3 করে নেই, এটা একটা অ্যাভারেজ ভ্যালু। যখনই অ্যাভারেজ আসবে বা 0 আসবে বা রেঞ্জের বাইরে চলে গেছে, তার মানেই সেগুলো আমাদেরকে একটু রেকটিফাই করতে হয় আর কি, স্ট্রাকচার দেখে। কিন্তু সবসময় স্ট্রাকচার দেখে রেকটিফাই করার দরকার লাগে না, যেটা বললাম, যখন এন ফ্যাক্টর বের করব বা যখন এরপর ব্যালেন্স করবো ইকুয়েশন, তখন এই যদি ফ্র্যাকশানে আসে তাহলে সেই ফ্র্যাকশান ধরেই আমরা ক্যালকুলেশন করি আর কি। যখন স্পেসিফাই করে দেবে যে এর স্ট্রাকচারগুলো লিখে তখন বের করো, তখন সেইভাবে করতে হবে। তো আমরা সেটা একবারে শিখে রাখবো এখানেও তাই দেখো, ওটা চারটে আছে, তাহলে এটা +8/3 করে হবে, এটাও তাই +8/3। এখন +8/3 তো হতে পারে না, যেহেতু বলছি এটা ফ্র্যাকশন মানেই হচ্ছে অ্যাভারেজ। -16, তাহলে তিনটে হচ্ছে +16, তাহলে এক একটার +16/3, ঠিক আছে। আর CaOCl2 মানে তোমরা জানো এটা ব্লিচিং পাউডারের ফর্মুলা। এবার ব্লিচিং পাউডারে অ্যাকচুয়ালি কী থাকে, ক্যালসিয়াম 2+ থাকে, এটা আয়নিক কম্পাউন্ড, Cl- থাকে, আর একটা OCl- থাকে, ক্লোরাইড, আর এটা হাইপোক্লোরাইড। তাহলে ক্লোরাইডে -1 আর হাইপোক্লোরাইডে দেখো এটা অক্সিজেন -2, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, -2, তাহলে -2 আর যদি X ধরি, তার মানে X - 2 = -1, X - 2 যদি -1 হয়, তাহলে X = +1। তাহলে যে দুটো ক্লোরিন এখানে আছে, একটা ক্লোরিনের হবে +1, একটা ক্লোরিন হবে -1,
ঠিক আছে, এই ক্লোরিনটা হচ্ছে -1, আর এইখানে OCl মাইনাস যে ক্লোরিনটা আছে সেটা হচ্ছে +1। এটাও একটা অন্যরকম মানে এক্সেপশনাল বলতেই পারো, এক্সেপশনাল না মানে স্পেশাল কেস, কিন্তু এটা আমরা পরে কভার করব না, আয়নিক কম্পাউন্ড বলে আমি এখনই এটা বলে দিলাম। ঠিক আছে, যেগুলো আমরা পরে কভার করছি সেগুলো আয়নিক নয়, হ্যাঁ, ওদের আমরা স্ট্রাকচার রাখবো। আচ্ছা, এই আয়নগুলোর ক্ষেত্রে এবার দেখো, যদি কার্বন +X হয় তাহলে অক্সিজেন -2 করে 3টে -6 ইকুয়াল টু -2, যেহেতু মাথায় চার্জ -2 তাই ইকুয়াল টু টোটাল চার্জটা সব কটার অক্সিজেন নাম্বারের যোগফল টোটাল চার্জের সঙ্গে ইকুয়াল হবে। তাহলে এটা ওদিকে গেলে +6 মানে +4 হয়ে গেল, x ইকুয়াল টু +4 মানে কার্বনের অক্সিজেন নাম্বার +4। এখানে কি হচ্ছে দেখি, -6 এটা হচ্ছে +1, তাহলে +1 আর -6 মানে হচ্ছে -5, তাহলে x -5 ইকুয়াল টু -1, তাহলে এটা দিয়ে গেলে +5 আর -1 মানে x ইকুয়াল টু +4 হয়ে গেল। আচ্ছা, C2O4 দেখো অক্সিজেন তো -8, তাহলে এটা যদি x করে হয় তাহলে 2x - 8 ইকুয়াল টু -2, তাই তো, তাহলে 6, তাহলে x ইকুয়াল টু +3। শুধু 3 লিখলে কিন্তু হবে না, প্লাস সাইন ইজ এ মাস্ট। সালফেটে সালফার +6 কী করে হবে দেখো, -4 করে দুটো -8, তাহলে x - 8 ইকুয়াল টু -2, তাই তো, x - 8 ইকুয়াল টু -2, এখান থেকে x ইকুয়াল টু +6। এখানেও তাই, এখানে দেখো ওটা 1 + x - 8 ইকুয়াল টু -1, তাহলে আবারও x ইকুয়াল টু +6 হয়ে গেল। HSO3-, তাহলে হাইড্রোজেন 1 সালফার x, এটা -6 ইকুয়াল টু -1, তাহলে 6 থেকে 2 গেল 4, তাহলে +4। PO4এও দেখো +6 হবে, +5 হবে, কেন, 4টে আছে, 4 দুগুণে 8, তাহলে x - 8 ইকুয়াল টু -3, x - 8 ইকুয়াল টু -3, তাহলে x ইকুয়াল টু +5। এখানে দেখো 1 + x -8 ইকুয়াল টু -2, তাহলে এটা -7, ওদিকে গেলে +7 +5, +5 হয়ে গেল ফসফরাস। 2 + x - 8 ইকুয়াল টু -1, তাহলে -8 আর 2 -6, ওদিকে গেলে +6 +5 আবার, ঠিক আছে। MnO4 - ম্যাঙ্গানিজ, আমরা একটু আগে KMnO4 করলাম, +7 বেরিয়েছিল, এখানেও +7 হবে, যদি এটা এক্সও ধরো তুমি, x - 8 ইকুয়াল টু -1, x - 8 ইকুয়াল টু -1 মানে +7। ডাইক্রোমেট, এটা ক্রোমেট। আচ্ছা, ক্রোমেটটা বোধহয় আমি আগের বার ভুল লিখেছিলাম, মানে আগের বার আমি K2CrO4 ভুল করে K2CrO4 না লিখে আমি KCrO4 লিখে ফেলেছিলাম, ওই জন্য +7 আসছিল, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি K2CrO4 হবে। যাই হোক, তাহলে এটা যদি x হয় তাহলে 2x - 14 ইকুয়াল টু -2, +6, এখানেও +6, ঠিক আছে, x - 8 ইকুয়াল টু -2, তাহলে x ইকুয়াল টু +6। দেখ এবার বলছি, when we get fractional oxidation number, fractional কখন পাই, বলছে it is the average of oxidation number of all atoms of a particular element in a compound। একটা যৌগের মধ্যে অনেকগুলো মৌলিক পদার্থ আছে, তো একটা মৌলিক পদার্থে যদি অনেকগুলো পরমাণু থাকে, সব কটা পরমাণুর অক্সিডেশন নাম্বারের অ্যাভারেজ হচ্ছে সেই ফ্র্যাকশনাল ভ্যালুটা। অ্যাভারেজ ভ্যালু মানে, ফ্র্যাকশনাল ভ্যালু মানে অ্যাভারেজ ভ্যালু। আর যখন আমরা পাই অক্সিডেশন নাম্বার বিয়ন্ড দ্য রেঞ্জের বাইরে যখন চলে যায়, বা অ্যাবাভ ইটস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, যখন কোনো একটা এলিমেন্টের যা ভ্যালেন্স ইলেকট্রন তার থেকে বেশি যখন হয়ে যায় অক্সিডেশন নাম্বার, তখন বলছে যে ইট ইজ দ্য লিমিটেশন অফ আওয়ার রুলস ফর ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার। এটা হচ্ছে আমাদের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের একটা লিমিটেশন রুলগুলো। এবার এই দুটো কেসেই আমাদের কী করতে হবে, স্ট্রাকচারটা দেখতে হবে, যাতে করে আমরা প্রত্যেকটা এলিমেন্টের বা প্রত্যেকটা অ্যাটমের সঠিক অক্সিডেশন নাম্বারটা বের করতে পারি। তো বলছে ইন বোথ দিস কেসেস উই হ্যাভ টু কনসিডার দ্য স্ট্রাকচার অফ দ্যাট মলিকিউল, স্ট্রাকচারটাকে আঁকতে হবে টু গেট রিয়েল ভ্যালু অফ অক্সিডেশন নাম্বার অফ ইচ অ্যাটম। প্রত্যেকটা অ্যাটমের যদি রিয়েল ভ্যালু পেতে চাই তাহলে স্ট্রাকচার দেখতে হবে। কিন্তু আমরা বলছি যে হোয়াইল ক্যালকুলেটিং এন ফ্যাক্টরস, আমরা এন ফ্যাক্টর ক্যালকুলেট করবো পরে, অ্যান্ড ইন কেস অফ ব্যালেন্সিং এ রেডক্স রিয়াকশন, যখন আমরা কোনো রেডক্স রিয়াকশন ব্যালেন্স করি, এটা আমরা পরে দেখব, উইল স্টিল কনসিডার দ্য অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার ভ্যালু। এই যে অ্যাভারেজ ভ্যালু মানে ফ্র্যাকশনাল যদি আসে বা অ্যাভারেজ যদি আসে, আমরা সেই অ্যাভারেজ ভ্যালুটা নিয়েই কিন্তু এন ফ্যাক্টর ক্যালকুলেট করি বা ব্যালেন্স করি। অ্যাভারেজ ভ্যালু নিয়ে ব্যালেন্স করা যাবে বা এন ফ্যাক্টর ক্যালকুলেট করা যাবে, কিন্তু যদি রেঞ্জের বাইরে চলে যায়,
ধরা যাক ক্রোমিয়ামের আসার কথা +6, আসলো +10, তাহলে সেইটা নিয়ে কাজ করা যাবে না কিন্তু, ঠিক আছে। রেঞ্জের ভেতরে থেকে যদি অ্যাভারেজ হয় বা ফ্র্যাকশনাল হয় সেটা নিয়ে কাজ করা যাবে। কখন? যখন আমরা ব্যালেন্স করব বা এন ফ্যাক্টর বের করব। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এবার আমরা সেই সমস্ত স্পেশাল কেসগুলো নিয়ে আলোচনা করব যেখানে আমাদের স্ট্রাকচারের উপরে বেস করে অক্সিডেশন নাম্বার বের করতে হবে। তো তার মধ্যে সবথেকে কমন যে এক্সাম্পলগুলো সেগুলো দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে H2SO5, এটার নাম হচ্ছে ক্যারোজ অ্যাসিড বা আরেকটা নাম হচ্ছে পারক্সি মোনোসালফিউরিক অ্যাসিড, H2SO5। নর্মালি ক্যালকুলেট করলে এখানে দেখবো কত হচ্ছে, +8 হয়ে যাচ্ছে সালফার, কিন্তু সালফার তো +8 হবে না, +6 ম্যাক্সিমাম। সুতরাং এখানে যদি +8 হয় সেটা কখনোই গ্রহণযোগ্য নয়, ভুল, অ্যাকচুয়ালি একদমই রং। তাহলে স্ট্রাকচার কী হবে? আমরা সালফিউরিক অ্যাসিড জানি, H2SO4। তো H2SO4 এরকম হয়, এটা হচ্ছে H2SO4, যেহেতু এখানে SO5 আছে তাই একটা অক্সিজেন এক্সট্রা। তো এই হচ্ছে H2SO5 এর স্ট্রাকচার। খুব ভালো করে লক্ষ্য করি যে এই OH বন্ডের জন্য হাইড্রোজেন পাবে +1, অক্সিজেন -1, বেশি ইলেকট্রোনেগেটিভ। তাই SO বন্ডের ক্ষেত্রেও তাই, সালফার কম ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেন পেলো -1, সালফার পেলো +1। সালফার অ্যাকচুয়ালি টোটাল কটা বন্ড করছে দেখো, আমি +1টা এখানে লিখছি না, এখন মুছে দিচ্ছি। সালফার টোটাল কটা বন্ড করেছে? 1, 2, 3, 4, 5, 6টা। 6টা বন্ডই হচ্ছে অক্সিজেনের সঙ্গে, যে কিনা বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে সালফার 6বারই +1 পাবে, তার মানে সালফারের টোটাল হয়ে গেল +6। এই অক্সিজেনটা 2টো বন্ড করেছে সালফারের সঙ্গে, যে কিনা লেস ইলেকট্রোনেগেটিভ। তাহলে অক্সিজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, তাই 2টো বন্ডের জন্য অক্সিজেন পেলো -2, এই 2টো বন্ডের জন্য অক্সিজেন পেলো -2, এই একটা বন্ডের জন্য অক্সিজেন পেলো -1। আর এই যে বন্ডটা আছে, যেহেতু সেম এলিমেন্টের অ্যাটম, একই মৌল অক্সিজেন, তার 2টো অ্যাটম যাদের মধ্যে সমযোজী বন্ধন, তাই এই বন্ধনের জন্য কোনো অক্সিডেশন নাম্বারের কম বেশি হবে না, ঠিক আছে। এই বন্ডের জন্য এও পাবে 0, এও পাবে 0, ওটা না লেখা একই ব্যাপার। কিন্তু এই বন্ডের জন্য অক্সিজেন পাবে -1, হাইড্রোজেন পাবে +1। তাহলে ওভারঅল কী দাঁড়ালো দেখো, 2টো হাইড্রোজেন আছে, এটা দুজনেই +1, সালফার +6, অক্সিজেন 2 রকমের আছে। অক্সিজেন -1 কখন হয়? হাইড্রোজেন পারক্সাইডে আমরা -1 বলেছিলাম, তাই না? এরকম হয় স্ট্রাকচারটা। তো আমরা বলেছিলাম যে হাইড্রোজেন পারক্সাইডে এটা -1, এটা -1। লজিকটা একই ছিল যে এই বন্ডের জন্য A+1, A-1, আর এই বন্ড যেহেতু একই মৌলের 2টো পরমাণু, তাই ওর জন্য কোনো কাউন্ট হবে না, তাই ওভারঅল -1। তাহলে -1গুলো হচ্ছে পারক্সি অক্সিজেন। তাহলে অক্সিজেন 2 রকমের, একটা হচ্ছে পারক্সি, আর একটা হচ্ছে নর্মাল, যেটা হচ্ছে অক্সি বলতে পারি। তাহলে পারক্সি কটা? 2টো, ঠিক আছে, তাদের -1 করে। সংখ্যায় কটা আছে? 2খানা আছে। আর -2 করে যেগুলো সংখ্যায় কটা আছে? 1, 2, 3টে, এটারও -2 কিন্তু সংখ্যায় আছে 3টে। তাহলে শুধুমাত্র স্ট্রাকচার মনে রাখতে হবে এই কারণেই যে কোন ধরনের অ্যাটম কটা করে আছে, এগুলোও কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরকম কোয়েশ্চেন আসতেই পারে যে ধরা যাক টোটাল 5খানা অক্সিজেন, তো তাহলে 5টার মধ্যে 3টে হচ্ছে অক্সি, 2টো হচ্ছে পারক্সি। তাহলে টোটাল অক্সিজেন অ্যাটমের মধ্যে কত % বা কত ফ্র্যাকশান হচ্ছে পারক্সি অক্সিজেন? সেক্ষেত্রে আনসার হয়ে যাবে 2/5। তাহলে পার্সেন্টেজ দিয়ে এরকম কোয়েশ্চেন আসে। সুতরাং স্ট্রাকচার জানা কিন্তু খুব দরকার। আমরা অনেক সময় কী করি, মানে শুধুমাত্র আমরা এটা জেনে নিই যে +6 বেশি তো হবে না, যখনই বেশি হয়ে যাচ্ছে আমরা +6 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারেক্ট। কিন্তু তারপরে স্ট্রাকচারটা যদি না জানি, তাহলে এই ধরনের আরও ডিটেলড যে কোয়েশ্চেনগুলো সেগুলো আর করা যাবে না, যে কতগুলো পারক্সি অক্সিজেন, কতগুলো পারক্সি অক্সিজেন নয়, তাহলে এতগুলো হলে মোট যতগুলো তার কত % ইত্যাদি, এই ধরনের অঙ্ক আর করা যাবে না। সেই জন্য কিন্তু স্ট্রাকচার জানা খুব দরকার। সেকেন্ড যে এক্সাম্পল আমরা করব সেটা হচ্ছে H2SO5 হলো H2S2O8, এটার নাম হচ্ছে, ওটা ছিল পারক্সি মোনোসালফিউরিক অ্যাসিড, এটা পারক্সি ডাইসালফিউরিক অ্যাসিড। পারক্সি ডাইসালফিউরিক অ্যাসিড, এটার আরেকটা নাম হচ্ছে মার্শালস অ্যাসিড, মার্শালস অ্যাসিড।
কেমন দেখতে হয় এটা? এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা থাকবে, পারক্সি বন্ডটা থাকবে, হাইড্রোজেনটার বদলে আরেকটা এই পোর্শনটা রিপিট হয়ে যাবে আরেকবার। দেখো পারক্সি বন্ড পর্যন্ত হলো, এবার হাইড্রোজেনটা না লিখে তার বদলে এইটাকেই আরেকবার রিপিট করে দেবো, মানে আরেকটা সালফার লিখবো, ঠিক আছে, OH হয়ে গেল, সালফার OOH, এটা রিপিট হয়ে গেল আরেকবার। এবার আমরা আবারও দেখতে পাচ্ছি যে এখানে এটা +1 অক্সিজেন, অক্সিজেনটা এই বন্ডের জন্য একটা -1 পাবে, এই বন্ডের জন্য আরেকটা -1 পাবে, তার মানে ওভারঅল এটা -2। আচ্ছা সালফার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বন্ড করেছে, তার মানে +6, সবারই ও +1 পাবে কারণ লেস ইলেকট্রোনেগেটিভ। তাই এই দুটো বন্ডের জন্য অক্সিজেন -2, এই দুটো বন্ডের জন্য উপরের অক্সিজেনটা -2, এই বন্ডের জন্য অক্সিজেন -1, নিচে লিখছি, এই বন্ডের জন্য এও কিছু পাবে না, এও কিছু পাবে না, কারণ একই মৌলের পরমাণু, একই মৌলের পরমাণুর মধ্যে যদি কোভ্যালেন্ট বন্ড হয়, সমযোজী বন্ধন, তাহলে সবাই 0 0 পাবে, কিন্তু যদি একই মৌলের পরমাণুর মধ্যে তোমার কোঅর্ডিনেট বন্ড হয় তখন কিন্তু হবে আর কি, তখন +2 -2 এরকম হয়। আচ্ছা এবার এই বন্ডের জন্য আবার, এবার সালফারটাকে আবার দেখি, সালফারটা দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বন্ড করেছে অক্সিজেনের সঙ্গে, সুতরাং 6টার জন্য আবার ও +6 পাবে, +1 করে পেয়ে গেল। আর এই বন্ডের জন্য অক্সিজেন পেয়ে গেল -1, আবারও একই রকমভাবে এটা -2, এটা -2, এটা -2, এটা +1, এটা -2 কেন? একটা এটার জন্য, একটা এটার জন্য, তাহলে -2 অক্সিডেশন নাম্বার ওয়ালা অক্সিজেন কটা আছে? -2, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে যাদের অক্সিজেন নাম্বার -2, আর -1 অক্সিডেশন নাম্বার আছে এরকম অক্সিজেন কটা? 2টো, টোটাল কটা? 8টা। তাহলে আবারও টোটাল অক্সিজেনের মধ্যে কত % পারক্সি, কত % পারক্সি নয়, ইত্যাদি কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। আর ফাইনালি আমরা কি পেলাম? এখানে সালফার +6, এখানেও সালফার +6। দেখো এরপর থার্ড এক্সাম্পল নিই সোডিয়াম থায়োসালফেট, আর ফোর্থ নিয়েছি সোডিয়াম টেট্রাথায়োনেট। এগুলো দুটোই হচ্ছে আয়নিক কম্পাউন্ড। কী হয়? সোডিয়াম থায়োসালফেট থেকে দুখানা Na+ তৈরি হয়, আর একটা H2O3 মানে থায়োসালফেট 2- তৈরি হয়, আর এখান থেকে তৈরি হয় দুটো সোডিয়াম আর একটা S4O6 2-, যার নাম হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন। ঠিক আছে, টেট্রাথায়োনেট S4O6 2-, আর থায়োসালফেট আয়নের সংকেত হচ্ছে H2O3 2-। এবার ওই দুটো এক্সাম্পল করার পরেই এই দুটো এক্সাম্পল নিলাম কেন? কারণ ওই এক্সাম্পলগুলো মানে ওই যে স্ট্রাকচারগুলো আমরা রেখেছিলাম সালফিউরিক অ্যাসিডের পরে পারক্সি মনোসালফিউরিক আর পারক্সি ডাইসালফিউরিক, ওগুলোর মতন হচ্ছে এদের স্ট্রাকচার মনে রাখাটা কম্পেয়ার করে খুব সুবিধাজনক, তাই জন্য পরপর এগুলোকে করছি। দেখো আমরা বলেছিলাম যে Na2H2O3টা, আমরা বলেছিলাম যে H2SO5টা সালফিউরিক অ্যাসিডের মতন। সালফিউরিক অ্যাসিড কেমন দেখতে ছিল? এটা ছিল সালফিউরিক অ্যাসিড, এটা ছিল H2SO4। দেখো যদি আমি Na2SO4 বানাই তাহলে দুটো হাইড্রোজেন চলে গিয়ে কি আসবে? Na আসবে। এবার দুটো হাইড্রোজেন চলে গিয়ে যখন Na আসবে, আমি তো আর এরকম O বন্ড Na লিখবো না, কারণ ওটা তো আয়নিক বন্ড। তাই জন্য আমি কী লিখবো? O- Na+। এখানেও তাই O- আর Na+ হয়ে গেল Na2SO4। এবার দেখো এটার সঙ্গে এটা কম্পেয়ার করো। Na2SO4-এ যদি একটা সালফার অ্যাড করি আর একটা অক্সিজেন যদি বাদ দিয়ে দিই, একটা অক্সিজেন বাদ দিলে 3টে হয়ে যাবে, একটা সালফার অ্যাড করলে 2টো হয়ে গেল। একটা অক্সিজেন বাদ দিয়ে তার বদলে একটা সালফার নিয়ে এলাম, তাহলেই হয়ে যাবে হচ্ছে এই Na2H2O3। এবার আচ্ছা এখানে একটু ভুল করেছি আমি, এখানে একটা অক্সিজেন তো ছিল, ঠিক আছে, সালফারে একটা অক্সিজেন ভুল করেছি। তো এই একটা অক্সিজেনকে আমি বাদ দিয়ে তার বদলে একটা সালফার আনবো, তাহলে অক্সিজেন বাদ দিয়ে তার বদলে যদি আমি সালফার লিখি তাহলে এখন ওটা হয়ে গেল Na2H2O3। এরকম লিখি, আবার অনেক বইতে আবার এরকমও থাকে Na+O-, এখানে একটা অসমযোজী বন্ধন থাকে, তারপরে O- Na+। ঠিক আছে, এটা বন্ডটা একটু পাশাপাশি হয়ে গেল, টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমি একটা অক্সিজেন বাদ দিয়ে সালফার আনছি, তাহলে অক্সিজেনটা বাদ দিয়ে সালফারকে ডাবল বন্ডেড দেখাতে পারি, বা এরকম অ্যারো সাইন দিয়ে মানে কোঅর্ডিনেট বন্ড দিয়ে দেখানো হচ্ছে কোনো কোনো বইতে, দুটো দিয়ে এক্সপ্লেন করা যাবে। কীরকম? দেখো যেহেতু টেট্রাহেড্রাল, তাহলে এই সালফারটা নিশ্চয়ই sp3, আর আমরা দেখবো যে এই সালফারটা হচ্ছে sp2। তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এটা sp2 হবে,
দুটো লোন পেয়ার আছে আর একটা সিগমা বন্ড আছে দিয়ে sp2। তাহলে যেহেতু sp2 মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই ডাবল বন্ডগুলোর জন্য মানে কোভ্যালেন্ট বন্ডগুলোর জন্য এই সালফার টার্মিনাল সালফার ও পাবে -1 করে, একটা বন্ডের জন্য দুটো বন্ড আছে -2, তাহলে এই সালফারের হয়ে গেল -2 আর এই দুটো বন্ডের জন্য এই সালফার পেয়ে গেল +2। এখন এই সালফার তো আরও বন্ড করেছে, আরও একটা দুটো তিনটে চারটে মানে আরও চারটে +1 পাবে, কারণ সবই হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে করেছে। তাহলে আরও যদি +4 পায় তাহলে টোটাল এর কত হয়ে গেল সালফারের +6। তাহলে একটা সালফারের +6 একটার -2। আমরা যখন অ্যাভারেজ বের করছিলাম তখন আমরা দেখছিলাম যে Na2H2O3 +2 দেখছিলাম, অ্যাকচুয়ালি তো +2 না, +2 তো অ্যাভারেজ। তাহলে আমরা লিখব যে এখানে সেন্ট্রাল সালফারের হচ্ছে +6 আর টার্মিনাল সালফারের হচ্ছে -2। +6 আর -2 অ্যাভারেজ করো 2 আসবে, ঠিক আছে। এই স্ট্রাকচার দিয়ে কী করে আমরা ডিফাইন করব, আমি আগের দিন বলেছিলাম কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে যে ধরা যাক এ বিকে দান করেছে ইলেকট্রন পেয়ার, কোঅর্ডিনেট বন্ড করেছে। এখন আমরা যদি ধরে নিই যে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি গ্রেটার দ্যান এ, তাহলে এই বন্ডের জন্য এ পাবে +2 এ পাবে -2। কিন্তু যদি বি গ্রেটার দ্যান এ হয়, কিন্তু যদি বি যদি ডোনার হয়, এ যদি অ্যাকসেপ্টার হয়, তখন এরা পাবে 0 করে, ঠিক আছে। কারণ মোর ইলেকট্রোনেগেটিভ হচ্ছে বি, তাহলে মোর ইলেকট্রোনেগেটিভের মাথায় +2 হতে পারে না, আর আমরা বলছিলাম যে ডোনার পাবে +2 অ্যাকসেপ্টার পাবে -2। কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ যে তার মাথায় +2 আর লেস ইলেকট্রোনেগেটিভের মাথায় -2, এটা হতে পারে না, তাই আমরা ওকে কনসিডার করছিলাম না, 0 করছিলাম। কিন্তু যদি আমরা দেখি যে একই এলিমেন্টের দুটো অ্যাটম তাদের মধ্যে কোঅর্ডিনেট বন্ড হয়েছে, সেটা এ এ হতে পারে বি বি হতে পারে, তখন কিন্তু আমরা +2 -2 দেব। এটা সম্ভবত আমি আগের লেকচারে একটু গন্ডগোল করেছিলাম, আমি বলেছিলাম যে 0 পাবে। 0 একমাত্র হবে যখন মোর ইলেকট্রোনেগেটিভ হয়ে যাবে ডোনার আর লেস ইলেকট্রোনেগেটিভ হয়ে যাবে অ্যাকসেপ্টার, তখন একমাত্র 0 বলবো, বাকি সময় কিন্তু +2 -2 বলবো। তাহলে সেই হিসাবে যেহেতু সেম এলিমেন্ট, তাহলে এই কোঅর্ডিনেট বন্ডের জন্য এই সালফার পাবে -2 আর এই সালফার পাবে +2। এখন এই সালফার আরও কটা বন্ড করেছে, একটা দুটো আর এখানে উপরে দুটো, চারটে, তাহলে আবারও +4 পেয়ে গেল, তার মানে টোটাল +6। তাহলে +6 -2 এইভাবে বলা যায়, যেটা তোমার সুবিধাজনক বলে মনে হবে। এবার Na2S4O6টা এক্স্যাক্টলি আমরা H2S2O8 করলাম, মার্শালস অ্যাসিড, দেখো H2S2O8 করলাম। তো যদি এখানে এই দুটো হাইড্রোজেন যদি রিপ্লেস হয়ে যায় সোডিয়াম দিয়ে, তাহলে Na2S2O8 হবে। এখন দেখো S4O6 যদি বানাতে হয়, তাহলে এখানে +2 সালফার হবে আর -2 অক্সিজেন হবে, তাই না? দুটো সালফার যোগ হলো, তারপর দুটো অক্সিজেন বেরিয়ে গেল, তাহলেই হয়ে যাবে Na2S4O6। তাহলে আমরা এটাকে এই H2S2O8 এর সংকেত মনে রেখে এটাকে মনে রাখতে পারবো। কীরকম দেখো, H2S2O8টাকে লিখে দিই, তাহলে তোমার সুবিধা হবে। এরকম ছিল, এটা ছিল H2S2O8। প্রথম কথা হচ্ছে এইচগুলোর বদলে আসবে Na+, তাহলে Na+ যদি আসে তাহলে সোডিয়াম মাইনাস, অক্সিজেন মাইনাস, Na+, সোডিয়াম মাইনাস বললাম, অক্সিজেন মাইনাস Na+ হয়ে গেল। এবার কী করতে হবে, দুটো অক্সিজেন তাড়াতে হবে, তার বদলে দুটো সালফার আনতে হবে। সেগুলো হচ্ছে এই মাঝখানের পারক্সি অক্সিজেনগুলোকে সরিয়ে দিয়ে তার বদলে যদি আমি সালফার আনি, তাহলেই আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে এইটা, দিস ওয়ান Na2S4O6, ঠিক আছে। এবার দেখো এই যে সালফার দুটো বন্ড করেছে কার সঙ্গে, দুটো সালফারের সঙ্গে একই মৌলের, তাই জন্য এখানে কোনো আমি +1 -1 দেবো না, 0। এরও তাই, এও বন্ড করেছে দুটো সালফারের সঙ্গে একই মৌলের এলিমেন্টের সঙ্গে, ফলে এও পাবে 0। কিন্তু এই সালফার এই বন্ডের জন্য পাবে 0, এই বন্ডের জন্য কত পাবে 0, কারণ সালফারের সঙ্গে বন্ড করেছে। আবার এই সালফারটাও এই বন্ডের জন্য পাবে 0, এই 0 পেয়েছে, ও তো 0ই পাবে। তাহলে এই যে সালফারটা sp3 টেট্রাহেড্রাল বা এই যে সালফারটা, এদের অক্সিডেশন নাম্বার কাউন্ট হবে কোন কোন বন্ডের জন্য, 1 2 3 4 5টা বন্ডের জন্য। এই 5টা বন্ডের জন্য পেয়ে যাবে +5, কারণ 5টাই হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন। এখানেও তাই, 5টা বন্ডের জন্য পেয়ে যাবে +5, ঠিক আছে। আর এই বন্ডের জন্য অক্সিজেন কত পাবে, -1।
আর একটা মাইনাস চার্জ অলরেডি আছে, সুতরাং এই অক্সিজেনের ওভারঅল চার্জ কত? -2। তাহলে এই অক্সিজেনও -2, এই অক্সিজেনও -2, কারণ -1 তো একটা ছিলই, প্লাস আর এই বন্ডটার জন্য আর একটা -1 পাবে। তাহলে টোটাল 4টে সালফার, তাহলে দুটো সালফার হচ্ছে এখানে +5 আর দুটো সালফার হচ্ছে 0। যোগ করো টোটাল, দুটোর যদি 5 হয় তাহলে একটা 5 করে হলে দুটো 10। এবার 10 ডিভাইডেড বাই 4 2.5। তো এখানে আমরা 2.5 লিখছিলাম যখন অ্যাভারেজ ভ্যালু লিখছিলাম, তো এইভাবে 2.5 এসছে। কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে যে দুটো সালফারের 0 আর দুটো সালফারের +5 করে। এবার যৌগের মধ্যে কোনো একটা মৌলের অক্সিডেশন নাম্বার 0 হতে পারে, আমি একটু আগে বলছিলাম পারে না কাদের জন্য? যদি সেই মৌল একটাই থাকে, ঠিক আছে। যেমন আমি বললাম যে সালফিউরিক অ্যাসিড, সালফার একটাই আছে, ঠিক আছে। বা ধরো H2O, অক্সিজেন একটাই আছে। যদি একটাই সিঙ্গেল এলিমেন্ট থাকে তাহলে ডেফিনেটলি ও 0 হবে না, হতে পারেই না। কিন্তু এখানে যেহেতু একাধিক মৌল আছে, তাই তাদের মধ্যে কোনো একটার 0 হয়েছে, যেহেতু সে হচ্ছে একই মৌলের সঙ্গে বন্ড করেছে। যদি একই মৌলের সঙ্গে বন্ড না থাকে তাহলেও আবার হবে না, কারণ তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয়ে যাবে, তখন তো +1 -1 হতেই হবে, তখন আর 0 হওয়ার সুযোগ থাকবে না। পরে দেখো CrO5 নর্মালি আসলে +10 হবে, +10 তো হতে পারে না। অ্যাকচুয়ালি CrO5 এর স্ট্রাকচার হচ্ছে এরকম, বাটারফ্লাই স্ট্রাকচার বলা অনেক সময় এটাকে। এই হচ্ছে স্ট্রাকচার। এই ডাবল বন্ডের ওটা অনেক সময় অনেকে উপরেও লেখে, একই ব্যাপার। তো দেখো ক্রোমিয়াম অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে দুটো বন্ডের জন্য -1 করে -2 পাবে, আর এই দুটো বন্ডের জন্য ক্রোমিয়াম পাবে +1 করে +2। এবার এই বন্ডের জন্য অক্সিজেন -1, ক্রোমিয়াম +1। এই বন্ডের জন্য অক্সিজেন -1, ক্রোমিয়াম +1। এই বন্ডের জন্য ক্রোমিয়াম +1, অক্সিজেন -1। এই বন্ডের জন্য অক্সিজেন -1, ক্রোমিয়াম +1। তাহলে ক্রোমিয়াম হয়ে গেল টোটাল +6। দুটো বন্ড পড়ে থাকলো, এটা আর এটা, সিমিলার অ্যাটমের মধ্যে বন্ড, তাই এই বন্ডের জন্য অক্সিজেন কিছু পাবে না, ঠিক আছে। ফাইনালি কি দাঁড়ালো? ক্রোমিয়াম হচ্ছে +6, একটা অক্সিজেন আছে -2 ওয়ালা, আর 4টে অক্সিজেন আছে -1, মানে পারক্সি। অবশ্যই এগুলো পারক্সি বন্ড দেখছো। পারক্সি বন্ডের আর একটা মানে দেখে চিনতে পারার একটা উপায় আছে, বন্ড ও বন্ড, এইটা থাকলে আমরা বুঝবো যে এটা পারক্সি আবার ওয়াই, আবার পারক্সো, দুটোই নাম বলা হয়, পারক্সি বন্ড বা পারক্সো বন্ড। পারক্সি নামটা ওল্ড কনভেনশন, পারক্সো নামটা মডার্ন কনভেনশন। তাহলে 4টে অক্সিজেন আছে পারক্সো বা পারক্সি, একটা আছে পারক্সি নয়, এরকম। তাহলে আবারও এখানে কটা টোটাল অক্সিজেন, তার মধ্যে কত % পারক্সি, ইত্যাদি কোশ্চেন আসতে পারে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার না জানলে গন্ডগোল হয়ে যাবে। আর ক্রোমিয়াম কত? +6। C3O2, দুটো অক্সিজেনের -4, তিনটে অক্সিজেনের +4, একটা অক্সিজেনের +4/3 আমরা বের করেছিলাম, কিন্তু সেই +4/3 এসেছিলো, অর্থাৎ এই যে ফ্র্যাকশান এসেছিলো, আমরা বলেছিলাম যে ফ্র্যাকশান আসতে পারে। অ্যাকচুয়ালি ফ্র্যাকশান আসতে পারে দুটো কেসে, একটা কেসকে আমাদের এরকম স্ট্রাকচার লিখে এক্সপ্লেন করতে হয়, আর একটাকে স্ট্রাকচার লিখতে হয় না, কিন্তু আর একটু ইনফরমেশন দরকার হয়, যেটা আমি পরে আসছি। আগে এদের হচ্ছে স্ট্রাকচার লিখে বের করতে হবে। তো C3 মানে ভেবে নাও এরকম থাকে, 3টে কার্বন পরপর, আর দুখানা টার্মিনাল অক্সিজেন থাকে, এই হচ্ছে C3O2। এই যে বন্ড দুটো, এই বন্ড দুটোর জন্য অক্সিজেন পাবে -2 আর কার্বন পাবে +2। আবার এইদিকে এই বন্ডের জন্য অক্সিজেন পাবে -2, কার্বন পাবে +2, কারণ হচ্ছে দুটো বন্ড আছে, -1 +1 করে হয়ে গেল। আর এই দুটো বন্ডের জন্য এই কার্বন বা এই কার্বন কিছুই পাবে না, কারণ একই মৌলের দুটো পরমাণু, আবার এখানেও তাই, একই মৌলের দুটো পরমাণু, তাই এরা কিছু পাবে না, 0 0 হয়ে গেল। তাহলে এই হয়ে গেল ওভারঅল, আর মাঝের জন্য তাহলে ওভারঅল হয়ে গেল 0। তাহলে এখানে দুটো কার্বন আছে যাদের হচ্ছে +2 করে, একটা কার্বন আছে যার হচ্ছে 0, ঠিক আছে। তাহলে দুটো আছে +2 করে, মানে 4, আগে একটা হয়ে গেল, 3 জনের 4টে, তাহলে এক একজনের 4/3, ওই অ্যাভারেজটা এখানে এসছে। তাহলে অ্যাকচুয়াল যদি বের করতে চাই, তাহলে একদম সেন্টারে যে কার্বনটা আছে তার 0, আর দুদিকে যে দুটো কার্বন আছে তাদের +2 করে হয়ে গেল। বিআর ব্রোমিনেরটা আমরা করেছিলাম প্লাস, অক্সিজেন হচ্ছে -16, তাহলে এটা +16/3 এসেছিলো। এই +16/3টাও হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু। এখানেও 3টে ব্রোমিন পাশাপাশি, এখানে দুখানা অক্সিজেন
আর এদের 3টে করে অক্সিজেন। স্ট্রাকচারটা খুবই সিম্পল, স্ট্রাকচারটা মনে রাখো খুবই সহজ। দেখো একটা সিমেট্রিক্যাল একটা স্ট্রাকচার এসে গেছে। প্রত্যেকটা অক্সিজেন বোঝাই যাচ্ছে -2 করে, কারণ সবাই হচ্ছে বেশি ইলেকট্রোপজিটিভ বা লেস ইলেকট্রোনেগেটিভ ব্রোমিনের সঙ্গে যুক্ত আছে। তাহলে প্রত্যেকটা অক্সিজেন এখানে -2 -2 -2 -2 -2 সবার -2 লিখে দিলাম। ব্রোমিনগুলোকে দেখো, এই ব্রোমিনটা কত, 1 2 3 4 5 6 7 7টা বন্ড করেছে। 7টা বন্ডই হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ না, 6টা বন্ড হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে, 1টা বন্ড তো ব্রোমিনেরই সঙ্গে, ওই বন্ডের জন্য কিছু হবে না। কিন্তু এই 6টা বন্ডের জন্য ব্রোমিন +6, আবার এও 1 2 4 6 6টা বন্ডের জন্য ব্রোমিন +6। আর এই বন্ডের জন্য এই ব্রোমিন কেউই কিছু পাবে না, আবার এই বন্ডের জন্য এই ব্রোমিন কেউই কিছু পাবে না। তাহলে ওভারঅল +6 আর এটা 0। তাহলে 2টো ব্রোমিন এরকম আছে যাদের হচ্ছে +6 করে, 1টা ব্রোমিন এরকম আছে যার হচ্ছে 0। ঠিক আছে, তাহলে ওভারঅল 3 জনের হচ্ছে 12। ভুল হলো মনে হচ্ছে, না এটা তো গন্ডগোল করেছি, এটা 0 না। এই মাঝখানের ব্রোমিনটা এই 2টো বন্ডের জন্য 0, কিন্তু ওপরে নিচে দুটো করে বন্ড আছে তো, তার জন্য +4 হবে এটা। সরি, এখানে এই 2টো বন্ডের জন্য +1 করে +2, আবার এই 2টো বন্ডের জন্য +1 করে +2, তাহলে ওভারঅল +4 হয়ে গেল। মাঝখানের সেন্ট্রাল ব্রোমিনটা আশেপাশের যে ব্রোমিনগুলো আছে তাদের সঙ্গে বন্ড করে কিছু পেলো না অক্সিডেশন নাম্বার, কিন্তু অক্সিজেনগুলোর জন্য 2টো অক্সিজেন 4টে বন্ড, তো +4 পেয়ে গেল। তাহলে এটা +4 অ্যাকচুয়ালি ভুল হচ্ছিলো, একটু ঠিক করে নাও। তাহলে 12 আর 4 এবার 16 হয়ে গেছে, 3টের 16, তাহলে এক একটার 16/3। দেখা যাচ্ছে অ্যাসিডিক অ্যাসিড এরকম দেখতে হয়, CH3 COOH। আমাদের এখানে ফোকাস হচ্ছে কার্বন পরমাণুগুলো। এই কার্বন পরমাণুটা দেখো, এই বন্ডটা মোর ইলেকট্রোনেগেটিভের সঙ্গে, এটার জন্য কার্বন পাবে +1, অক্সিজেন পাবে -1। অক্সিজেন আবার এই বন্ডটার জন্য আবার একটা -1 পেয়ে যাবে, A +1 পেয়ে যাবে। আর কার্বন অক্সিজেনের জন্য এই অক্সিজেন পাবে -2, দুটো বন্ড আছে, আর কার্বন পাবে +2। আর কার্বন বন্ডের সঙ্গে মানে কার্বন একই মৌলের পরমাণুতে কোনো কিছু পাবে না, কিন্তু এই কার্বনটা 1 2 3টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, হাইড্রোজেন মোর ইলেকট্রোপজিটিভ, তাহলে এ পাবে -3, আর এরা 3 জন +1 করে পেয়ে গেল। তাহলে আমরা বলবো যে এখানে মিথাইল কার্বন, এই মিথাইল গ্রুপের যে কার্বন সে হচ্ছে -3, আর কার্বক্সি গ্রুপের যে কার্বন সে হচ্ছে +3। ঠিক আছে, এই জন্য এদের অ্যাভারেজ 0 এসেছিল, +3 একটার -3 একটার। আচ্ছা, অ্যাসিটোনটা দেখো, CH3, আচ্ছা CH3 COCH3, তাহলে বোঝা যাচ্ছে যে এই কার্বনটা এই বন্ড এবং এই বন্ডের জন্য কিছু পাবে না, কারণ সেম এলিমেন্টের সঙ্গে করেছে। ওপরের বন্ডের জন্য এ পাবে +2, এ পাবে -2, দুখানা বন্ড আছে তাই। তাহলে মাঝখানের কার্বনিল কার্বনটা হয়ে গেল +2, আর মিথাইল কার্বনগুলো আবারও -3 করে, এখানে আমরা ক্যালকুলেট করলাম অলরেডি। তাহলে এখানে আমরা লিখব মিথাইল কার্বন হচ্ছে +2 করে, সরি +2 করে বললাম, +3 করে, দুখানা আছে, দুখানা মিথাইল কার্বন, আর একটা হচ্ছে কার্বনিল কার্বন, সে হচ্ছে +2। ঠিক আছে, তাহলে দুটোর হচ্ছে +3 কেন লিখলাম, -3 তো, তাহলে -3 করে দুটোর -6, আর এর হচ্ছে +2 মানে -4/3, -4/3 সম্ভবত অ্যাভারেজ ভ্যালু করলে আসবে। আর হচ্ছে ইথানলে দেখো আবারও CH3 লিখে দিচ্ছি। মিথাইল কার্বন তো -3 আমরা বুঝতে পারছি। দেখো এই মিথাইল কার্বনে -3, 3টে হাইড্রোজেনের জন্য কার্বনটা পেলো -3, এই বন্ডের জন্য কিছু পেলো না। আর এই কার্বনও এই বন্ডের জন্য কিছু পাবে না, কিন্তু এই বন্ডের জন্য পাবে এই -1 কার্বন +1, আর এই বন্ডের জন্য হাইড্রোজেন +1 কার্বন -1, আর এই বন্ডের জন্য হাইড্রোজেন +1 কার্বন -1,
ওভারঅল এই কার্বনটা কত হয়ে গেল, একটা +1 দুটো -1 মানে -1 ওভারঅল, আর এই -3, তাহলে মিথাইল কার্বনটা হয়ে গেল -3, ঠিক আছে, এটা হচ্ছে -3, আচ্ছা এটা তো লিখেছি। আর এটা কি বলবো, এটা মিথাইল কার্বন বলবো না, এটা এটাকে 2 বলি, তাহলে আমরা বলবো যে C2 হচ্ছে -3 আর C1 হচ্ছে -1। এবার যেগুলো লিখেছি এদের ক্ষেত্রে আর স্ট্রাকচার লাগবে না, কিন্তু একটা অন্য জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এগুলো হচ্ছে সবাই হচ্ছে মিক্সড অক্সাইড, মিশ্র অক্সাইড, মানে দুটো অক্সাইড এখানে মিশে আছে এগুলোতে। তো এটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে FeO প্লাস Fe2O3, তাহলে আলাদা আলাদা করে আমরা বের করতেই পারবো, FeO-তে +2 আর এখানে -6 আর +3, তাহলে Fe3O4 মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটোর মিক্সচার, যার মধ্যে ফেরাস অক্সাইডে +2, ফেরিকে +3। এবার যখন দুটোকে কম্বাইন করে আমরা এই ফর্মুলা লিখছি তখন এখানে হয়ে যাচ্ছে 8/3, 8/3টা অ্যাভারেজ। তাহলে যখনই অ্যাভারেজ ভ্যালু আসছে আইদার আমাকে স্ট্রাকচার লিখে সঠিকটা লিখতে হবে, অথবা সেটা মিক্সড অক্সাইড কিনা বা মিক্সড কম্পাউন্ড কিনা সেটা দেখতে হবে, তো সেইভাবে করতে হবে, ঠিক আছে। অ্যাভারেজ ভ্যালু আমরা অবশ্যই ব্যবহার করব কোথায়, এন ফ্যাক্টর বের করার সময় এবং ব্যালেন্স করার সময়, কিন্তু স্টিল রিয়েল ভ্যালুগুলো কী হয় সেগুলো জেনে রাখা আমাদের দরকার। এবারে সব কটাই একই রকম, মানে এটা হচ্ছে MnO আর Mn2O3 এটার মিক্সচার, এখানেও তাই PbO আর Pb2O3 এর মিক্সচার, এখানেও তাই FeO আর Cr2O3 এর মিক্সচার। তার মানে এই ওপরেরগুলোতে প্রত্যেক ক্ষেত্রেই +2 হয়ে যাবে মেটালটা, আর নিচেরগুলোতে মেটালটা +3 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 15 নম্বর হচ্ছে আমাদের HNO4, আর 16 নম্বর লাস্ট এই দুটোই HN3। HNO4 কীরকম হয় দেখো, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড অ্যাকচুয়ালি এরকম হয়, একটা এরকম অসমযোজী বন্ধন থাকে আর একটা OH গ্রুপ থাকে, এটা হয়ে গেল HNO3। HNO4 করতে গেলে এই বন্ডটাকে মানে মাঝখানে একটা O চলে আসবে, সো দিস ইজ HNO4। এমনি আমরা যখন করছিলাম তখন নাইট্রোজেন আসছিল +7 আসছিল, 4 2 8, আর হ্যাঁ +7 বেরোচ্ছিল, +7টা অ্যাকসেপ্টেবল নয় কারণ নাইট্রোজেন হচ্ছে ম্যাক্সিমাম কত +5, তাহলে +7 যেহেতু ভুল, এবার আমাদের স্ট্রাকচারে আসতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা +1, এই বন্ডের জন্য অক্সিজেন -1, এই বন্ডের জন্য অক্সিজেন কিছু পাবে না, এও কিছু পাবে না, কিন্তু এই বন্ডের জন্য A -1 A+1, এই দুটো বন্ডের জন্য A-2 A+2, আর এখানে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাকসেপ্টার, সুতরাং A অবশ্যই -2 আর A অবশ্যই +2, তাহলে ওভারঅল নাইট্রোজেন কত হয়ে গেল, +5 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা +7 না, এটা অ্যাকচুয়ালি +5, যেহেতু অ্যাকসেপ্টার মোর ইলেকট্রোনেগেটিভ তাই এখানে +2 -2 হলো। যদি এটা অ্যারো সাইনটা নাইট্রোজেনের দিকে থাকতো তাহলে কাউন্ট করতাম না, ঠিক আছে। HN3 গ্রাম দেখতে থাকো, N- এরকম দেখতে হয়, এটা হচ্ছে স্ট্রাকচার। এই যদি স্ট্রাকচার হয়, এখন এই ট্রিপল বন্ড আছে এখানে, এই 3টে বন্ড যদি আমি ভাঙি তাহলে কিছু এসে যাবে না, কারণ একই মৌলের দুটো পরমাণু, তাহলে অক্সিডেশন নাম্বারের কিছু এখানে হেরফের হবে না, ঠিক আছে। এখানেও তাই, একই মৌলের পরমাণু, অর্থাৎ এই 4টে বন্ড ভাঙা না ভাঙা সমান, মানে অক্সিডেশন নাম্বারের কোনো +1 -1 আমরা দিতে পারবো না, দিতে পারবো কোথায়, এখানটায়। এই বন্ড যদি ভাঙে তাহলে হাইড্রোজেন বেশি ইলেকট্রোপজিটিভ, তাই এ পাবে +1 আর এ পাবে -1। এই যে -1 পেলো, এখন আরেকটা মাইনাস তো অলরেডি আছে এখানে, তাহলে ওভারঅল এই নাইট্রোজেনটার অক্সিডেশন নাম্বার হয়ে গেল -2। যেহেতু এর মধ্যে প্লাস চার্জ একটা আছে আগে থেকেই, তাহলে +1 আগে থেকেই আছে, আর নতুন করে কিছু নেই, নতুন করে কিছু হয়নি, কারণ একই মৌলের পরমাণু, তাই +1 -1 দেওয়া যাবে না। আগে থেকে প্লাস চার্জ ছিল বলে +1, আগে থেকে মাইনাস চার্জ একটা ছিল আর একটা এলো -2, আর আগে থেকে এর কিছুই চার্জ ছিল না তাই এর 0। মোট কথা 3টে নাইট্রোজেন পরমাণুর আলাদা আলাদা 3টে অক্সিডেশন নাম্বার, একটা -2, একটা +1, একটা 0। তাহলে যেহেতু এটা -2 আর +1 আর 0 যোগ করলে কত হয়, -1 হয় 3টের, তাহলে অ্যাভারেজ হয়ে যায় -1/3, আমরা এটার -1/3 পেয়েছিলাম আগে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ওভারঅল আলোচনা, মোটামুটি অক্সিডেশন নাম্বার বের করা সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা এরপর থেকে কন্টিনিউ করব, দেখা যাক আমরা ব্যালেন্সও করতে পারি বা বেশ কিছু আরও আমাদের ইনফরমেশান দিতে হয়, রেডক্স রিয়াকশান বিভিন্ন টাইপ কী কী হয় না হয়, তাদের বিভিন্ন এক্সাম্পলস, অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট চিনতে পারা ইত্যাদি অনেক কোয়েশ্চেন হয়। তো যাই হোক, সেই সব নিয়ে আলোচনা হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।